এই যে পুরনো একটা ভাঙাচোরা বাড়ি, এই বাড়িটাই মেনলি হচ্ছে নীলকুঠি। পেছনে দেখতে পাচ্ছ একটা ভৌতিক ব্যাপার, জায়গাটা দেখতে পাচ্ছ এখানে অনেকটা ফাটল মতো রয়েছে, ভয়ানক ব্যাপার আছে। মানে এখান থেকে ওখান থেকে গলে গিয়ে দেখতে পাচ্ছ চারিপাশটা কেমন একদম সেই পৌরাণিক ব্যাপার। তো এই ভাঙাচোরা সিঁড়ি দিয়ে রিক্স নিয়ে, হেভি রিক্স মিলে এই কি বাঙালি, কি খবর? এখন বাজে ঘড়িতে সকাল 8:45 আর আমি পুরো স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমাদের গন্তব্যস্থল বনগাঁ। কেন যাচ্ছি বনগাঁ, আজকের ভিডিওতে কি কি থাকবে সবকিছু জানতে চাও? তাহলে একটা ছোট্ট ঝলক তোমরা দেখে নাও। আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো বনগাঁ মহকুমার মঙ্গলগঞ্জ গ্রামের ঐতিহাসিক ব্রিটিশ আমলের স্থাপত্য নীলকুঠি বা কাটা সাহেবের কুঠির কিছু খুঁটিনাটি তথ্য, যা ইতিহাসের বইয়ের পাতায় পাতায় লেখা রয়েছে, এবং তার পাশাপাশি শহরের কোলাহল থেকে অনেকটা দূরে নির্জন, শান্ত, স্নিগ্ধ এক পরিবেশের মাঝে আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সেখানে নিয়ে যাব। তাহলে চলো আর বেশি দেরি না করে ফটাফট একটা লাইক দিয়ে আজকের ভিডিওর মজাটা শেষ পর্যন্ত নিতে থাকি এবং অনেক অজানা তথ্য জেনে নেই। হাতে স্টিল বাটিতে 2 মিনিটের ম্যাগি, মানে শীতকালের সকালে একটু গরম গরম ম্যাগি, মানে সেই পাহাড়ি এলাকার কথা মনে করে দিল। কারণ পাহাড়ে সকালটা শুরু হয় গরম গরম ম্যাগি, গরম গরম চা দিয়ে, মানে একটা আলাদাই ফিল দেয় গরম গরম ম্যাগি শীতকালে বিশেষ করে। মানে কি বলবো এই ব্রণদের, যখনই কোথাও বেরোনোর হয় তখনই মুখের উপরে ফুটে ওঠে, মানে ওদেরও বেরোনোর ইচ্ছা হয়। তুইও ঘুরতে যাবি ব্রণ, চল সঙ্গে করে, আর কি হবে। তো আর বেশি সময় নষ্ট করে চলো আজকে মোটো ভ্লগের সাথে ভ্লগটা স্টার্ট করা যাক। বারাসাত থেকে বাইক চেপে যশোর রোড ধরে পাড়ি দিলাম বনগাঁর মঙ্গলগঞ্জের উদ্দেশ্যে। বারাসাত থেকে মঙ্গলগঞ্জের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। এই যশোর রোডটি দেখতে বেশ সুন্দর, কারণ রাস্তার দুপাশ দিয়ে বড় বড় গাছে আবৃত রয়েছে এই রাস্তাটি। তো এখন আমরা গোপালনগর বাজারে এখানে আছি, আর এখান থেকে কিছু পেট পুজোর ব্যবস্থা করতে হবে। দেখা যাক কি পাওয়া যায়, কারণ এর থেকে আমরা যদি অন্যদিকে চলে যাই তখন আর হচ্ছে আমরা দোকান টোকান পাবো না। বিরিয়ানি কি এখন পাবো? হেলমেট খোলার পরে তোমরা চুলের অবস্থাটা দেখতে পাচ্ছ, পুরো মুরগি চোরের মতো লাগছে। যাই হোক, এখন হচ্ছে আমরা গোপালনগর বাজারে আছি, মানে এখান থেকে এখনো হচ্ছে 25 কিলোমিটার মতো, ওই 22-25 কিলোমিটার মতো হচ্ছে তোমার ওই যেখানে আমরা যাবো আর কি, আমাদের যেটা ডেস্টিনেশন, সেটা যেতে এখনো সময় লাগবে। আমরা শুনেছি যে ওই দিকটাতে অতটা খাবার দাবারের মানে বাজার নেই, মানে দোকানের ব্যবস্থা নেই। তো তার জন্য আমরা এই গোপালনগরে এখন বিরিয়ানি খাবো, তারপরে এখান থেকে আমরা বেরোবো। এখন হঠাৎ করে পড়লাতে একটা ফ্যান চলে এসছে এখানে, 2টো ফ্যান হঠাৎ করে দেখা হয়ে গেল। এটা গোপালনগরে, এটা আমাদের ফলো করছিল আর কি। তো এখন একটু ডাবের জল খাবো, ওই যে ওখানে দাদু ডাব কাটছে, ডাবের জল একটু পেটে দিলে পেটটা একটু শান্তি পাবে। তো দ্যাটস ওয়াই এখন হচ্ছে আমি আর শাহজাহান মিলে চুজ করলাম যে ডাবের জলটা ফার্স্টে খাই, তারপরে আমরা বিরিয়ানি ভক্ষণ করবো। তো যাই হোক, এখন মোটামুটি মাটন বিরিয়ানি চলে এসেছে, আর এই মাটন বিরিয়ানিটা ভক্ষণ করবো, দেন তারপর আবার আমাদের রাইড শুরু হবে। এখান থেকে এখনও পর্যন্ত ওই 22-23 কিলোমিটার মতো আছে, এটা আমাদের জার্নি আবার শুরু হবে। এখন মোটামুটি হাজি বিরিয়ানিতে আমরা মাটন বিরিয়ানি নিয়েছি, মাটন বিরিয়ানিটা ভক্ষণ করি, দেন কথা বলছি। যাই হোক, আপাতত আমাদের দুপুরের লাঞ্চ করে নিলাম হালকা করে না, আমরা তাও আবার নষ্ট করেছি, কারণ সকালবেলা একটু আগে আমরা হচ্ছে ভেজ প্যাটিস খেয়েছি, তারপরে ডাবের জল খেলাম, তারপরে এখন হচ্ছে আবার ওই মাটন বিরিয়ানি। আমরা গন্তব্যস্থলে এখানে চলে এসেছি, এবার দেখা যাক কোথায় কোথায় যাবো। যেই লোকেশানগুলো আমরা দেখে এসেছি সেই লোকেশানগুলো কোথায় কোথায়, মনে হচ্ছে এটা নীলকুঠি।
ওয়েট ভিডিওটা আবার কন্টিনিউ করছি। রামি সার্কেল সীমিত সময়ের জন্য অসাধারণ অফার ও পুরস্কার নিয়ে এসেছে। তোমার দক্ষতা দেখানোর জন্য রামি সার্কেল খুবই নিরাপদ এবং 100% আইনি গেমিং অ্যাপ, যেখানে তোমরা রামি গেম খেলতে পারবে ও ক্যাশ জিততে পারবে। রামি সার্কেল একটা সুরক্ষিত এবং নিরাপদ অ্যাপ, যেখানে 1 কোটিরও বেশি অ্যাক্টিভ প্লেয়ার্স রয়েছে। তাই তুমি যদি রামি খেলতে পারো তাহলে এখানে খেলে ক্যাশ জিততে পারবে, আর যদি তুমি রামি খেলতে না পারো তাহলে এখানে তুমি প্র্যাকটিস গেম খেলে শিখতে পারবে, আর তারপরে ক্যাশ গেম খেলে ক্যাশ জিততে পারবে। রামি সার্কেলের নিরাপদ ডিপোজিটের সুবিধা রয়েছে। পেটিএম, ফোন পে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সমস্ত কিছু দিয়ে তোমরা ডিপোজিট করতে পারবে এবং প্রথম ডিপোজিটে তোমরা 2000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাসও পেয়ে যেতে পারো। রামি সার্কেলে রামি খেলা খুবই সহজ এবং এটি ফোনে খুব সহজেই চলে। সো যাও, আমার ডেসক্রিপশন বক্সে রামি সার্কেল লিংক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নাও আর রেজিস্টার করে রামি খেলে ক্যাশ যেত। এই গেমটিতে একটি আর্থিক ঝুঁকির উপাদান জড়িত রয়েছে এবং আসক্তি হতে পারে। অনুগ্রহ করে দায়িত্ব সহকারে ও নিজ ঝুঁকিতে খেলুন। সো এখন দেখতে পাচ্ছ আমি নীলকুঠির ভেতরে আছি। এই যে পুরনো একটা ভাঙাচোরা বাড়ি, এই বাড়িটাই মেনলি হচ্ছে নীলকুঠি। তো এই নীলকুঠির এখানে কি কি ইতিহাস লুকিয়ে আছে, আমরা সেই ইতিহাসে পড়েছিলাম না, নীল চাষি, নীলকর, তো সেসব নিয়েই আর কি এখানে সেই ইতিহাসটা। তো তোমাদেরকে কিছুটা আমি জানানোর চেষ্টা করছি, তো তোমরা সেটা আগে জেনে নাও, তারপরে বাকি কথা হবে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে প্রতিষ্ঠিত হয় এই নীলকুঠি। নীল বাণিজ্য ও ব্যবস্থাপনার জন্য ব্রিটিশ সরকার 1859 সালে নীলকুঠি প্রতিষ্ঠা করে। এরকম ছোট ছোট নীলকুঠি ভারতবর্ষ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়েছে। আজকে আমি বনগাঁ শহরে মঙ্গলগঞ্জ গ্রামের ঐতিহাসিক স্থাপত্য নীলকুঠি সম্বন্ধে কিছু জানা ও অজানা তথ্য তোমাদের সামনে তুলে ধরব। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ মহকুমার মঙ্গলগঞ্জ গ্রামের বিভূতিভূষণ অভয়ারণ্য এবং ইছামতি নদীর তীরে রয়েছে এই ঐতিহাসিক স্থাপত্য নীলকুঠি। এই নীলকুঠি তৈরি করেছিল রাজা মঙ্গলচন্দ্র, যার বয়স আজ প্রায় 162 বছরে ঊর্ধ্বে। আমরা সকলেই কম বেশি ইতিহাস পড়েছি। ইতিহাসে বইয়ের পাতায় পাতায় বড় বড় হরফে লেখা রয়েছে নীল বিদ্রোহের কথা। তাই ব্রিটিশ আমলে নীল চাষ কতটা প্রভাব ফেলেছিল তা আজও স্মরণীয়। ব্রিটিশরা জোর জবরদস্তি করে অনিচ্ছাকৃত চাষিদের ওপর জুলুম খাটিয়ে নীল চাষ করাতো। যে সকল চাষিরা এই নীল চাষ করতে চাইতো না তাদেরকে মারধর করে বন্দি করে রাখত নীলকুঠির ছোট ছোট অন্ধকার কয়েদখানাতে, এবং অনেক চাষির মৃত্যুর সাক্ষী এই নীলকুঠি। একদিন এক সাহসী চাষি ধারালো কাস্তে নিয়ে নীলকুঠিতে প্রবেশ করে এবং নীলকর সাহেবের মস্তক ছেদ করে হত্যা করে। তারপর থেকে এই নীলকুঠি কাটা সাহেবের কুঠি নামেও পরিচিত। বর্তমানে এই নীলকুঠিতে দর্শন করার জন্য ইতিহাস ছাড়া আর তেমন কিছুই নেই, শুধু রয়েছে প্রায় ধ্বংসের পথে ভাঙাচোরা একটি দোতলা বাড়ি, মানে কাটা সাহেবের কুঠি বা নীলকুঠি। এই মঙ্গলগঞ্জ নীলকুঠিতে প্রবেশ করার আগে কিছু সতর্কবার্তা শুনে নাও। এই বাড়িটি যেহেতু অনেক পুরনো, তাই বাড়িটির অনেক অংশে ফাটল ধরেছে এবং অনেক জায়গায় ভাঙনের সৃষ্টিও হয়েছে। বাড়ির ইটগুলোর অবস্থাও শোচনীয়, যখন তখন বিপদ ঘটতে পারে। তাই খুবই সাবধানে নিজ রিস্কে এই নীলকুঠিতে প্রবেশ করবে। যারা হন্টেড প্লেস পছন্দ করো তাদের জন্য এই জায়গাটা উত্তম। রাতের বেলা যদি এই নীলকুঠিতে প্রবেশ করা যায় তাহলে একটা ভুতুড়ে ভুতুড়ে ফিল পাওয়া যাবে, একটা গা ছমছম ব্যাপার আছে এখানে, কারণ জায়গাটা সত্যি একটা হন্টেড প্লেস। সর্বশেষে একটাই কথা বলবো, যদি তোমরা নীলকুঠির ইতিহাস জেনে থাকো, যদি তোমরা নীল বিদ্রোহ পড়ে থাকো, তাহলেই একমাত্র এই জায়গাটায় ভিজিট করে মনকে উপলব্ধি দিতে পারবে। তা না হলে এখানে ভিজিট করার কোনো মজাই তোমরা পাবে না, শুধুমাত্র সেলফিতে বন্দি থাকবে এই ঐতিহাসিক স্থাপত্য নীলকুঠি। নীলকুঠির ওপরে কিন্তু বেশ হচ্ছে ভয়ানক ভয়ানক জায়গা আছে, মানে খুবই রিস্কি। এই যেমন হচ্ছে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে অনেকটা ফাটল মতো ধরেছে। খুবই সাবধানে তোমরা যখন আসবে, খুবই সাবধানে।
নাহলে কিন্তু যখন তখন বিপদ ঘটতে পারে। দেখতে পাচ্ছ এই এখানে এসে একটুখানি এসে তারপরে কিন্তু পুরোটা ফাঁকা। কেউ পাকামি করে আবার যেন ওই লোহার যে ডান্ডাগুলো আছে মানে রডগুলো আছে সেইগুলোই যেন আবার যেতে 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 মানে অতিরিক্ত পাকামো দেখাতে যেও না। মানে মোটামুটি সব পুরনো তো এখানে যখন তখন বিপদ ঘটতে পারে, তলিয়ে যেতে পারে জিনিসটা, ধ্বংসাবশেষ তো এটা অনেক দিনের। মানে চারিপাশটা দেখে যেটা আমি বুঝতে পারছি একটা ভয়ানক ব্যাপার আছে, মানে এখান থেকে ওখান থেকে গলে গিয়ে তারপরে যে একটা ভয়ানক ভৌতিক ব্যাপার সেটা কিন্তু রয়েছে এই নীলকুঠির এখানে। কারণ এটা অনেক দিন আগের তো পুরনো একটা ধাঁচ রয়েছে সেই ইংরেজ আমলের এটা। আর এর ইতিহাসটা তো তোমাদের জানালাম। পেছনে দেখতে পাচ্ছ একটা ভৌতিক ব্যাপার আছে, মানে কত দিনের এটা, কত পুরনো। তোমাদের তো ড্রোন শটের মাধ্যমে আমি দেখালাম, তারপরে আমি অনেক কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি। তোমরাও আশা করি জানো, যারা ইতিহাস পড়েছো, যারা ইতিহাস তো সবাইকেই পড়তে হয়েছে ছোট থেকে। এই ঘাটটার নাম মঙ্গল ঘাট। তো এই ঘাটটা টপকালেই ওই পাশটায় পারমাদান ফরেস্ট, মানে যেটা আর কি বিভূতিভূষণ অভয়ারণ্য বলা হয়। তো ওই ফরেস্টের ওখানে যাবো এখন। ওই ফরেস্টের ওখানে যাব নাকি নৌকা নিয়ে ঘুরবো সেটাই এখন ডিসাইড করছি। ফরেস্টে মেনলি হরিণ আছে আর কয়েকটা পাখি আছে, যেটা দেখার মতো কিছুই নেই মানে বললো আর কি। তো যদি আমি নৌকা নিয়ে ঘুরি চারিপাশটা, তোমাদেরকে আরও ভালো ফুটেজ দেখাতে পারবো। ট্রাই করছি কি করা যায়, মানে ফরেস্টে যাব নাকি নৌকায় ঘুরবো সেটাই এখন ডিসাইড করতে পারছি না। কী করবি? নৌকায় ঘুরবি? তো এখন আমি আর শাহজাহান মিলে ডিসাইড করলাম যে দুজন মিলে এখন নৌকা চড়বো। আর আমাদেরকে নৌকো চড়াবে এই যে আমাদের কাকুর নাম কি? গণেশ হালদার। গণেশ হালদার, বাহ। তো কাকু আমাদেরকে নৌকা চড়াবে। এটা কি নদী? এটা ইছামতি নদীতে আমরা এখন চড়বো। সাবধানে চড়িও কিন্তু, ফেলে দেবে না। মঙ্গলগঞ্জ এবং পারমাদান ফরেস্টে মাঝামাঝি বয়ে চলেছে ইছামতি নদী। নদীটির দুপাশ ঘন সবুজ গাছে আবৃত। দেখে মনে হচ্ছে নদীকে যেন ছাতা দিয়ে আগলে রেখেছে দুপাশের উঁচু উঁচু গাছের সারি। শহরের ধুলোবালি, গাড়ির ধোঁয়া, মানুষজনের ভিড়ভাট্টা, গাড়ির আওয়াজের বিরক্তিকর সকল কোলাহলকে ত্যাগ করে একদিনের জন্য চলে আসুন এই নির্জন শান্ত স্নিগ্ধ পরিবেশের মাঝে। আর একজন মাঝি কাকু চলে যাচ্ছে আমাদের ছেড়ে। মাঝি কাকু টাটা দিয়ে দাও। টাটা। মোটামুটি এখন আমি নৌকাতে করে, এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা নৌকা, সেই বর্তির বিল টাইপের যে নৌকাগুলো ছিল না বর্তির বিলের দিকে, তো সেই নৌকাগুলো চড়ে এখন আমি, শাহজাহান আর নৌকা মাঝি কাকু দুজন মিলে এখন মানে তিনজন মিলে এক্সপ্লোর করছি চারিপাশটা। ওই পাশটা বিভূতিভূষণ অভয়ারণ্য, আর এইটা নদী, ইছামতি নদী। এই চারিপাশ দিয়ে প্রচুর কচুরিপানা আছে, তারপরে ছোট ছোট নৌকা আছে যেগুলো আর কি মৎস্যজীবীদের মেন জিনিস নৌকা, সেগুলো দিয়ে মাছ ধরে। তো সেগুলোই করেই আর কি আমাদেরকে চড়াচ্ছে। তাদেরও কিছু দু পয়সা ইনকাম হবে, তারাও সেই নিয়ে সংসার চালাতে পারবে। তো এটা বেশ ভালো যে একটা জায়গা তৈরি হচ্ছে, একটা সুন্দর জায়গা, সেটা এক্সপ্লোর করতে পারছে সবাই। ডিসেম্বরের শহরে চেনা শুভেচ্ছা, চেনা সেলফোন। ডিসেম্বরের শহরে সবই নিয়নের বিজ্ঞাপন। ডিসেম্বরের শহরে চেনা বন্ধু, চেনা নিকটিন। চারিপাশটা এক্সপ্লোর করছি কচুরি পানা দিয়ে, তারপরে বন জঙ্গল, খুব সুন্দর লাগছে। তোমাদেরকে একটু এখানে আমি ড্রোন শট দেখাচ্ছি, সেগুলো উপভোগ করো, বুঝতে পারবে যে কতটা সুন্দর জায়গা, মানে দারুণ লাগছে, দারুণ।
কি সুন্দর লাগলো এর ভেতর দিয়ে যখন হচ্ছে নৌকাটা টুক করে আসলো, হালকা শান্ত স্নিগ্ধ জায়গা আর বাতাসটা, ওফ কি লাগছে। গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ, দারুণ গান করছিস তো। প্রহ্লাদ শুধু ভালো রোস্ট করে না, কিন্তু ভালো গানও করে। হ্যাঁ, এখানে কেমন লোকজন আসে? সারা বছরই আসে টুকটাক, এই যে জানুয়ারি মাসটা যেই পড়ে যাবে তখন খুব ভিড় হবে। খুব ভিড় হবে তাই তো? মানে তখন দর্শনার্থী অনেক আসবে দেখতে। তোমার কি এই নৌকা চালানোরই পেশা? হ্যাঁ, আমার পেশা একদম ছোট থেকে এই কাজ, নৌকা চালানো তাই তো? মানে মাছ ধরা, নৌকা চালানো। মাছ ধরে হ্যাঁ, এই নৌকা চড়াই মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানুষজন আসলে তাদেরকে একটু ঘুরিয়ে দেখাও, যেমন আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছ খুব সুন্দরভাবে। তো এই যে ইছামতি নদী, এই যে জল কি সবসময় এরকম স্বচ্ছ থাকে, পরিষ্কার থাকে না? কিছু কিছু টাইমে জলটা ভালো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে কোন খারাপ হয়ে যায়। কোন কোন সময়? ওটা হচ্ছে গরমকালের দিকে পুরো জলটা খারাপ হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, গরমকালে তাই তো? গরমে শ্যাওলা ফেওলা যেগুলো আচ্ছা থাকে আচ্ছা, সেগুলো সব। আর শীতকালে এরকম হচ্ছে মোটামুটি স্বচ্ছ থাকে? শীতকালে একদম পুরো এরকম স্বচ্ছ থাকবে। বাপরে বাপ, দেখতে পাচ্ছ জলটা পুরো একেবারে কি পরিমাণে স্বচ্ছ। কি বলিস বন্ধু, কেমন লাগলো আজকের দিনটা? দুরন্ত লেভেলের সত্যি বলতে, মানে এই যে স্নিগ্ধতা, মানে এইটা এই স্নিগ্ধতা সত্যি কোনো জায়গায় পাবে না তুমি, মানে গ্রাম অঞ্চলেই পাবে। মানে শুধু এই জায়গায় পাবে তার কোনো মানে নেই, মানে এরকম টাইপের মানে গ্রাম অঞ্চলে বিশেষ করে এই স্নিগ্ধতা, উচ্চারণ করতে পারি না, উচ্চারণ অনেক সমস্যা আমার। এই স্নিগ্ধতা, এই যে শান্ত, এই যে কলরব পাখির, এইগুলো গ্রাম অঞ্চলে বেশি শোনা যায়। তো আজকে আমরা এই বিভূতিভূষণ অভয়ারণ্য এর ভেতরটায় ঢুকলাম না, মানে শুনেছি যে কিছু কিছু আছে, যেমন হরিণ, তারপরে ময়ূর আছে বলছে একটা দুটো, তারপরে কিছু সাপ পোকামাকড় আছে আর পাখি আছে। তো এগুলো আমরা কলকাতার বুকে যারা থাকি চিড়িয়াখানায় দেখে নিতে পারবো, কিন্তু এই যে স্নিগ্ধতা, এই যে একটা আলাদা পরিবেশ আমরা এক্সপ্লোর করতে পারলাম, সেটা তো আমরা শহরে পারবো না। তো শহর থেকে এসে তোমরা অভয়ারণ্য ভেতরে ঢুকবে কি ঢুকবে না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের কাছে হাতে সময় নেই এখন, তো তার জন্য আমরা ঢুকছি না। কিন্তু তোমরা হ্যাঁ, আমাদের 80 কিলোমিটার অতিক্রম করে এখানে আসতে হয়েছে, আবার 80 কিলোমিটার অতিক্রম করে আমাদের বাড়ি ফিরতে হবে। তো দ্যাটস ওয়াই আমরা সেই কারণে এখানে বেশি সময় নষ্ট করলাম না, আর আমরা অভয়ারণ্যের ভেতরে ঢুকলাম না, আমরা চারিপাশটা এক্সপ্লোর করলাম মাঝি কাকুর সঙ্গে তার এই ছোট্ট নৌকাতে। তো বেশ সুন্দর লাগলো চারিপাশটা ঘুরে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে ভালো লাগবে। এখন আমরা নৌকা থেকে নেমে বিভূতিভূষণ অভয়ারণ্যের এখানে এসেছি। এই ভাইটা হচ্ছে, ভাইটা না সরি দাদাটা হচ্ছে, আচ্ছা ভাই, এখানে গার্ড তোমার, তুমি গার্ডে থাকো তাই তো? যাও, খুব ভালো লাগলো যে তুমি হচ্ছে আমার ভিডিও দেখো, দেখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে এসেছি মানে মোটামুটি এই যে জঙ্গলটা, এই জঙ্গলটা হচ্ছে কি কি আছে একটু বলবে তাহলে? মেন হরিণ আছে, হরিণ, চিতল হরিণ, যেটা চিতল হরিণ, আচ্ছা, সেটা দেখার জন্যই ভিজিটররা ভিড় করে। আচ্ছা আচ্ছা, চিতল হরিণ। তাছাড়া আছে সাদা ময়ূর আছে, সাদা ময়ূর, হ্যাঁ, মেকাও পাখি আছে। আচ্ছা আচ্ছা, আর সাদা হলুদ টিয়া, এমনি দেশি টিয়া, তারপর বিদেশি পায়রাও আছে। আচ্ছা, আর সাপ? সাপ তো প্রচুর পরিমাণে, মানে এদিকে ওদিকে সাপ ঘোরে নাকি জঙ্গলে থাকে, রাস্তাতে আসে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ঘোড়াটা, এই ঘোড়াটা কি এই যে লোহার যে নেট, এই নেটের ওই পাশে ঢোকা যাবে না তাই তো? এই বাইরে দিয়ে যতটা ঘুরতে হবে তাই তো? পারমাদান ফরেস্ট মানে বিভূতিভূষণ অভয়ারণ্য, এটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে, যেটা আমি ভাইয়ের থেকে জানতে পারলাম, 3.5 কিলোমিটার। তাছাড়াও এরও আরো অনেক জায়গা আছে, এর অনেক জায়গা আছে তাই তো? আচ্ছা আচ্ছা, আমরা যে সাইড দিয়ে এখন যাচ্ছি বিভূতিভূষণ অরণ্যের পাশ দিয়ে, এটা হলো রাউন্ডটা শুধুমাত্র, কিন্তু হচ্ছে এছাড়াও আরও অনেক জায়গা আছে যেটা আমি জানতে পারলাম। কিন্তু হ্যাঁ, তোমরা কিন্তু এর ভেতরে ঢুকতে পারবে না, এই যে লোহার এর ভেতরে, কারণ রিস্কি না, এর ভেতরে হরিণ আছে, পাখি আছে, কেউ প্রবেশ করতে পারবে না, অনলি স্টাফ ছাড়া। কেঁচো দিয়ে মাছ ধরেন প্রতিদিন নৌকাতে নাকি এমনি ডাঙায়? এই আচ্ছা আচ্ছা, এইগুলো হচ্ছে বড়শি আপনার তাই তো? ও আচ্ছা, অনেকগুলো এইগুলো দিয়ে মাছ ধরেন। বাবা, সারা রাত ঘুমাই না? 60-70টা করে ভাতে সারা রাত ঘুমান না? না ঘুমিয়ে সারা রাত মাছ ধরেন? এগুলো ফাঁট জাল বলে? এইগুলো কেঁচো, এই যে কেঁচো? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, বাপরে, বাঁদর নাকি? হ্যাঁ বাঁদর, ওই যে হনুমান। আচ্ছা আচ্ছা, হনুমান ওখানে। এই জায়গাটাকে ছেড়ে যেতে মন চাইছে না, কিন্তু কিছু করার নেই, এবার আমাদেরকে বাড়ির দিকে যেতে হবে, কারণ অনেকটা পথ আমরা অতিক্রম করলাম নৌকায় করে, এপাশটা ওপাশটা ঘুরেছি। আমার তো খুব সুন্দর লেগেছে জায়গাটা। তোমরা যদি কেউ এসে থাকো এই নীলকুঠির এখানে, এই বিভূতিভূষণ অভয়ারণ্য এখানে, তো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আমার খুব সুন্দর লেগেছে। ওই পার্টটা হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য, যেখানে আমরা এক্ষুনি গেছিলাম, সাইট সিন একটু হালকা করতে গেছিলাম। এই হনুমান দেখতে পেয়েছি, আর কিছু দেখতে পাইনি তেমন একটা, কারণ ওই মেন গেটের দিকে 1.5 কিলোমিটার হাঁটতে হবে তারপরে, তো এখন তো সেই সময়টা নেই, তো তার জন্য আর চারিপাশটা ঘুরলাম না। তো বিভূতিভূষণ অভয়ারণ্য এই পাশে, আর এই পাশটা হচ্ছে নীলকুঠি। তো
তো নীলকুঠির তো অনেক ইতিহাস তোমাদের জানালাম। তো অনেক ইতিহাস মানে কি, যেটুকু আমি জানি, যেটুকু ইতিহাস পড়ে জেনেছি সেটুকুই তোমাদের কাছে মানে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। কেমন হয়েছে কী হয়েছে সেটা তোমরাই জানবে একমাত্র। তারপরে কমেন্ট বক্সে তোমরা জানাবে যে ওর অজানা আরও কোনো তথ্য আছে কিনা। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, আজকে ব্লগটা এই পর্যন্ত থাক। সন্ধ্যা হয়ে এসেছে আর আমাদেরকে অনেকটা পথ যেতে হবে। আর শাহজানও হচ্ছে ব্লগ বানিয়েছে, ওর ব্লগের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমরা দুজন মিলে এই পড়ে যাবি, এরকম করছিস কেন? তুই তো টানছিস এখানে, কি করবো আমি? আচ্ছা, দুজন মিলে হচ্ছে এই ইছামতি নদীটাকে এক্সপ্লোর করেছি, নীলকুঠিটাকে এক্সপ্লোর করেছি। তো ওর ব্লগটাও দেখো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর একটা করে লাইক করে দিও, লাইক করতে কোনো পয়সা লাগে না, তো একটা লাইক করে দিও। আর পুরো ফাটিয়ে শেয়ার করে দিও। আর কাদের বাড়ি এইদিকে সেটাও কমেন্ট বক্সে জানিও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবে ইয়ার। চাই ইজ লাভ ফর বেঙ্গলিস।